হামে শিশু মৃত্যু বাড়ছে, ঠেকাতে প্রস্তুতি কম, এই বিষয়টি অন্যতম। আপনি নিশ্চয়ই জানেন যে দেশ জুড়ে হাম ও উপসর্গের ভয়াবহ সংক্রমণে গতকাল একদিনে সর্বোচ্চ 17 জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, এবং টোটাল মৃত্যু কিন্তু ছাড়িয়ে গেছে 311 জনেরও বেশি এখনকার তথ্য অনুযায়ী। এবং স্বাস্থ্য বিভাগ এই মৃত্যু ঠেকাতে সঠিক পদক্ষেপ নিয়েছে কিনা এই নিয়ে তো প্রশ্ন উঠছেও। সেই সাথে আরও একটি বিষয় যুক্ত করতে চাই, ইউনিসেফ বহু আগেই ইন্টারিম গভর্নমেন্টকে সতর্ক করেছিল যে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়তে পারে। আসলে মওদুদ আলমগীর পাভেল, আসলে দায়টা কার? আর দায় যদি কারো থেকেই থাকে তাহলে বিচারটা করবে কে? ধন্যবাদ। আমার মনে হয় যে খুবই একটা যৌক্তিক বিষয় এবং আমাদের জন্য একটা ভয়াবহ একটা অশনি সংকটের মধ্য দিয়ে পার হচ্ছে আমরা। সেটা হচ্ছে যে হামের প্রাদুর্ভাব এবং তার সাথে সাথে মৃত্যুর ঘটনা। এখানে কয়েকটা জিনিস একটা লক্ষ্য করবার আছে। আমরা বলতেই পারি এখানে দায়ের প্রশ্নটা অবশ্যই আছে, কিন্তু দায়ের আগে আমার মনে হয় যে এই মুহূর্তে করণীয়টা নিয়ে বোধহয় আমরা একটু বেশি কথা বলি, তারপরে দায়ের ব্যাপারটা তো ঠিক একটা অন্য জায়গাতে আছে। প্রথমটা হলো যে হামের মৃত্যু, এটা একটা বড় বিষয়। সেটা হলো যে হামের মৃত্যু কিন্তু এর আগে সেরকমভাবে ছিল না, যেটা শিশু মৃত্যুর যে ঘটনাগুলো ঘটছে। এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে যেটা যে এমনকি টিকাদানের যে সর্বনিম্ন যে বয়স, যেটা 9 মাস, যে বয়সে টিকাটা দেওয়া হয়, তার আগের শিশুরা কিন্তু অনেক সময় আক্রান্ত হচ্ছে এবং তাদের ক্ষেত্রে মৃত্যুর ঘটনাটা ঘটছে। এখন কয়েকটা প্রশ্ন আছে, যে সেটা হলো যে আমরা জানি যে বিগত কয়েক বছর কিন্তু টিকাদানের যে হার, সেটা কিন্তু উল্লেখযোগ্যভাবে কম ছিল আর কি। এবং এটা হামের টিকার সংগ্রহ প্রক্রিয়ার ক্ষেত্রে সরকারিভাবে একটা বলতে পারি যে অদূরদর্শী সিদ্ধান্তের কারণে এটা সময় মতো সংগ্রহ হয়নি। এবং বিএনপি সরকার দায়িত্ব পাওয়ার সাথে সাথে কিন্তু এই জায়গাটাকে অ্যাড্রেস করেছে এবং প্রথাগত যে সমস্ত প্রক্রিয়ার জটিলতা সেগুলোর বাইরে এসে দ্রুততম সময়ে মোটামুটি বলতে পারি আমরা প্রায় 2 কোটি ডোজ টিকার ব্যবস্থাপনা হয়েছে। এবং এটা শুধুমাত্র আগের যে নিয়মে 6 মাস বয়সী একটা বাচ্চাকে 9 মাস বয়সী একটা বাচ্চাকে যখন প্রথমটা এবং 15 মাসের মাথায় দ্বিতীয় যে ভ্যাকসিনেশনটা দেওয়া হতো, সেটাকে পরিবর্তন করে এখন সবাইকে 5 বছর পর্যন্ত যে বাচ্চাগুলোর বয়স, তাদের প্রত্যেকেই, মানে এই সংখ্যাটা প্রায় 2 কোটি, এই পর্যন্ত তাদেরকে কিন্তু এই ভ্যাকসিনেশনটা করা হবে। এখানে কয়েকটা বিষয় আছে, যে সেটা হলো যে মৃত্যুর যে ঘটনাগুলো ঘটছে, এখানে আমাদের একটু সতর্কতার প্রয়োজন আছে। কারণ হাম আমরা জানি যে এটা একটা ভাইরাস জনিত একটা অসুস্থতা। কোনো ওষুধ দিয়ে হামের ভালো হওয়ার কিছু নেই। এটা সময় এটাকে ভালো করে, জ্বর হয়, ফুসকুড়ি হয় এবং কিছু বাচ্চাদের কষ্ট হয়, ব্যথা হয়, গায়ে সর্দি টর্দি লাগে। এটাকে ওই পর্যায়ে কিন্তু চিকিৎসাটা নেওয়া দরকার। এবং সতর্কতাটা হলো এই, যে এটা যেন নিউমোনিয়া পর্যায়ে যেন যেতে না পারে। একটা শিশু তার বয়স যখন মাসের মধ্যে আছে বা 2-1 বছর বয়স যার, তো সে কিন্তু খুব বেশি অসুস্থতা হওয়ার একটা প্রবণতা তার মধ্যে বেশি থাকে। তো সুতরাং তারা যখন নিউমোনিয়াতে আক্রান্ত হয় এবং যখন শ্বাসকষ্টটা এই পর্যায়ে যায়, যে তখন তাকে আইসিইউতে দিতে হয়। কিন্তু একটা জিনিস এটাও মনে রাখতে হবে যে বড়দের আইসিইউ আর একদম শিশুদের আইসিইউ কিন্তু একরকম না। ভেন্টিলেটর যেগুলো, সেগুলো বড়দের ভেন্টিলেটর শিশুদের জন্য ব্যবহার করা যায় না। আর রাতারাতি এটা ব্যবস্থাপনা করাও কঠিন। এবং বাংলাদেশের যতগুলো সরকারি হাসপাতালগুলো রয়েছে, সেই সবগুলো জায়গাতেই এই শিশুদের ভেন্টিলেশন বা আইসিইউর ব্যবস্থাটা নেই। এটার জন্য যদি আমি কথা বলতে হয়, তাহলে কিন্তু এই কথাটা আসবে আর কি খুব প্রাসঙ্গিকভাবে। গত প্রায় 17 বছর এবং তার সাথে যুক্ত প্রায় 1.5 বছর সময়টাতে আমরা কিন্তু এই বিশেষজ্ঞ তৈরি করার কাজটা করিনি। বাংলাদেশে প্রতি বছর প্রায় 10,000 নতুন চিকিৎসক তৈরি হন, কিন্তু আইসিইউ বিশেষজ্ঞ বা যাদেরকে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ যারা বলি আমরা, এই সংখ্যা কিন্তু খুবই অপ্রতুল। আপনি কিন্তু টাকা দিয়ে রাতারাতি ভেন্টিলেটর কিনতে পারবেন, প্লেন ভর্তি করে আপনি ভেন্টিলেটর আনতে পারবেন না, টাকা থাকলে পারা যায়। অবকাঠামো সেটা হয়তো 10-15 দিনে খুবই একেবারে ম্যাসিভ চেষ্টা করে কিন্তু একটা আইসিইউ সেট আপ করে ফেলতে পারবেন। যেটা আপনি পারবেন না সেটা হচ্ছে বিশেষজ্ঞ তৈরি করতে। এই ক্রিটিক্যাল কেয়ার এবং আইসিইউর বিশেষজ্ঞ তৈরি করার জন্য আগের সরকারগুলো মোটেও কাজ করেনি। এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনাটা মোটামুটি পুরো স্বাস্থ্য বিভাগ নিয়েই কাজটা করা দরকার আর কি ছিল, সেটা কিন্তু অ্যাড্রেসটা হয়নি। এবং আমরা নিজেরা যেন খুব গা ছাড়াভাবে এটা ধরেই নিয়েছি যে আমাদের চিকিৎসার জন্য আমরা ভারতে যাব, থাইল্যান্ডে যাব, সিঙ্গাপুরে যাব, এটা যেন আমাদের প্রাত্যহিকতার ভিতরে গেছে। কিন্তু একটা দেশ যেখানে প্রতি বছর আমরা 10,000 চিকিৎসক তৈরি করছি, 1 লক্ষর বেশি প্র্যাকটিসিং ডক্টর বাংলাদেশে আছে, সেই দেশে আমরা বিশেষজ্ঞের ঘাটতি থাকবে, এটা কিন্তু মেনে নেওয়ার বিষয় না। তো এগুলো একটা বিরাট বড় পরিকল্পনার ঘাটতি ছিল। তবে এই মুহূর্তে যে জিনিসটা অ্যাড্রেস করা দরকার, প্রত্যেকটা মায়েদের জন্য যে কথাটি বলা যেতে পারে, যে বাচ্চাদের এরকম হাম জাতীয় উপসর্গ যে দেখা দিলেই এটা চিকিৎসকের কাছে যাওয়া, যাতে এটা যেন নিউমোনিয়া পর্যায়ে যেন যেতে না পারে। তাকে ঠান্ডা লাগার থেকে দূরে রাখা, সাবধানে করা, অন্য বাচ্চাদের থেকে দূরে রাখা, সংক্রমিত বাচ্চার কাছাকাছি যেতে না দেওয়া, এই কয়েকটা সতর্কতা যদি মানা যায় তাহলে এটা খুব বেশি একটা কাজের কাজ হবে। আরেকটা ব্যাপার আমি একে প্রাসঙ্গিকভাবে বলি
এটা, যেমন ধরেন যে WHO তো একটা নির্দিষ্ট সময় দিয়েছে যে 9 মাসের আগে ভ্যাকসিনটা দিতে হয় না। তো এখন 6 মাসের বয়সে একটা বাচ্চা যদি হাম হয় তাহলে তো বুঝতে হবে যে তাহলে WHO কি ভুল কথা বলেছে? আসলে তা না। সেটা হচ্ছে যে আমরা জানি যে এই সময় পর্যন্ত মায়ের কাছ থেকে যে প্রতিরোধ একটা শিশুর পাওয়ার কথা, সেটা বাচ্চা জন্মাবার পরে মায়ের বুকের দুধ যেটা তার মানে পাওয়ার যে অধিকারটা, আমরা মনে হয় যে সেই জায়গাতে কিছুটা গাফিলতি হচ্ছে। তো এই ব্যাপারটাও একটা প্রচারণাতে আসা দরকার যে এটা তার অধিকার, এবং এটা যদি মাতৃদুগ্ধ পান করানোর যে ব্যবস্থাপনা বা যে অভ্যাসটা, সেটা যেন জাতির পর্যায়ে সবার ক্ষেত্রে যেন এটা ব্যাপকভাবে করা হয়, যাতে আমরা অন্তত এই প্রতিরোধের সময়টা 9 মাস পর্যন্ত, এই সময় যেন শিশু যেন মায়ের কাছ থেকে যেন এই প্রতিরোধ ক্ষমতা পায়। শুধু সেটা হামের জন্য না, এটা অনেক অসুখের জন্য কিন্তু এই প্রতিরোধের